মাসে 25,000 টাকা স্যালারি হয়, আর যদি সে এলন মাস্কের সমান টাকা উপার্জন করতে চায় তাহলে তাকে 8 মিলিয়ন বছর ধরে কাজ করে যেতে হবে। আর এই ভিডিওর প্রতিটা সেকেন্ড পাস হওয়ার সাথে সাথে মাত্র 5.5 মিনিটের মধ্যে ইলন মাস্ক $1 মিলিয়ন অলরেডি ইনকাম করে নিয়েছে। কিন্তু এলন সম্পর্কে সবথেকে অবাক করার বিষয় হলো সে পৃথিবীর ইতিহাসের সবথেকে ধনী ব্যক্তি নয়। ইতিহাসে এমন অনেক ধনী ব্যক্তি ছিল যাদের সম্পদের কাছে এলনের সম্পদ তুচ্ছ বলে মনে হবে। এলন মাস্ক এদের কাছে একজন গরিব ব্যক্তি। চলুন খুঁজে বের করা যাক পৃথিবীর ইতিহাসের সবথেকে ধনী ব্যক্তিদের। শুরু করা যাক 80-এর দশকের বিলিয়নারকে দিয়ে। পাবলো এসকোবার, কলম্বিয়ার একজন ড্রাগ লর্ড, ক্রিমিনাল। 1980-এর দশকে পাবলোর কোকেনের ব্যবসা ছিল চরম পর্যায়ে। সে এই সময় প্রতি সপ্তাহে প্রায় $420 মিলিয়ন করে ইনকাম করত। কাগজ পেপার অনুযায়ী তার নেট ওয়ার্থ ছিল প্রায় 80 বিলিয়ন, কিন্তু এটা বাস্তব নয়। তার এতই অর্থ ছিল যে এমনকি ব্যাংকও হ্যান্ডেল করতে পারত না। সে ক্যাশ গুনে নিত না, ওজন করে নিত। তার বেশিরভাগ টাকা আন্ডারগ্রাউন্ড, বাংকার, দেওয়ালের ভেতর, গোদামের ভেতর লুকোনো থাকতো। এতই টাকা যে প্রতি বছর 1 থেকে 2 বিলিয়ন নষ্ট হয়ে যেত কেবল ইঁদুরের কারণে। শুধু তাই নয়, টাকার বান্ডিলকে বাঁধার জন্য প্রতি মাসে $2,500 খরচা হতো কেবল রবার ব্যান্ড কেনার জন্য। সে কতটা ধনী ছিল আরো একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। একবার তার মেয়েকে খুব ঠান্ডা লেগেছিল, তাই তার মেয়েকে উষ্ণ রাখতে $2 বিলিয়ন ক্যাশ জ্বালিয়ে দেয়। কিন্তু তারপরেও পাবলো এসকোবার ইতিহাসের সবথেকে ধনী ব্যক্তি নয়। সাল 1945, দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাস্ট সমাপ্তি ঘটেছে। সোলজাররা যে যার দেশে ফিরছে আর আমেরিকায় বিজয় সেলিব্রেশন চলছে। অন্যদিকে যুদ্ধের কারণে বেকারত্বের হার চরম পর্যায়ে পৌঁছে যায়। চতুর্দিকে কেবল ধ্বংসস্তূপ। অথচ এই ধ্বংসস্তূপের মাঝে লুকিয়ে রয়েছে সেই সময়ের সর্বোচ্চ ধনী ব্যক্তি, জোসেফ স্ট্যালিন, সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট লিডার। স্টালিনকে দেখলে মনে হবে একেবারে সাধারণ ব্যক্তি। তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, কোনো সেভিং নেই, পরনে কেবল সিম্পল কাপড়, একটা হুক্কার পাইপ আর কিছু বই। এগুলোই ছিল তার পার্সোনাল জিনিসপত্র। কিন্তু তারপরও স্টালিনকে ইতিহাসের অন্যতম ধনী ব্যক্তি হিসেবে গণ্য করা হয়, কারণ তার কোনো সেভিং এর প্রয়োজনই নেই। বাস্তবে সে গোটা দেশটারই মালিক। তার ক্ষমতা সম্পর্কে কোনো রকম প্রশ্ন তোলা যেত না। এমনকি তার বিরুদ্ধে সামান্য রসিকতার কারণেও ব্যক্তিকে লেবার ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হতো। আসলে সে টাকাকেই কন্ট্রোল করত। কেবল তার একটা সিগনেচারে একজন সাধারণ কৃষক ফ্যাক্টরির ডিরেক্টর হয়ে যেত, গরিব সোলজার জেনারেল হয়ে যেত, আর তার দলের অনুগত সদস্য একটা রাজপ্রসাদ পেয়ে যেত। আবার একটা সিগনেচারে সবকিছুই কেড়ে নিতে পারত, তাকে ইতিহাস থেকে মুছে দিত। তার রাজ্যে যে যত বড়ই ধনী হোক না কেন, তার ভবিষ্যৎ সবসময় স্টালিনের উপরে নির্ভর থাকতো। জাস্ট কল্পনা করুন, আপনি অ্যামাজন, গুগল, টেসলার মতো বড় কোম্পানির মালিক নন, অথচ আপনি ইচ্ছা করলে তাদের প্রোডাক্ট, সার্ভিস, রিসোর্সকে ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন, আর দিতে অস্বীকার করলে তাদের অনারশিপকে বাতিল করে দিতে পারবেন। এটাই হলো স্টালিন। পুরো সিস্টেমটাই তার নিয়ন্ত্রণে। মানুষ তাকে এতটাই ভয় পেত যে যখন সে স্ট্রোকের কারণে মারা যায়, তার কর্মীরা প্রায় 12 ঘন্টা মতো ডক্টরকে ডাকার সাহস পায়নি, কারণ সবাই ভয় পাচ্ছিল যদি স্টালিন জেগে ওঠে তাহলে সরকারি আদেশ না নিয়ে কাজ করার জন্য তাদেরকে মৃত্যুদণ্ড দিতে পারে। যদিও পেপারে থেকে একজন সাধারণ ব্যক্তি দেখায়, কিন্তু অর্থনীতির উপর তার গোপন নিয়ন্ত্রণ আজকের মূল্যে প্রায় $10 ট্রিলিয়ন হবে। এবারে জানা যাক নেক্সট প্রতিদ্বন্দ্বীকে। 1909 সালে অ্যাডলফ হিটলার একজন হোমলেস ব্যক্তি ছিল। তার স্বপ্ন ছিল সে বড় হয়ে একজন আর্টিস্ট হবে, তাই সে স্বপ্ন পূরণের জন্য ভিয়েনায় চলে আসে। আর এখানে সে কেবল কিছু পয়সা উপার্জন করার জন্য পোস্টকার্ড আর পেন্টিং বিক্রয় করা শুরু করে। পরবর্তীতে সে প্রথম বিশ্বযুদ্ধে লড়াই করে, আর এখান থেকে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়। 1923 সালে হিটলার সরকারকে সরানোর চেষ্টা করে, যার কারণে তাকে 9 মাসের কারাবাসের সাজা দেওয়া হয়। আর সে জেলে বসেই একটি বই লেখে, মেইন ক্যাম্প। জেল থেকে মুক্তি পাওয়ার পর তার লেখা বইটার অ্যাভারেজ সেল ছিল, কিন্তু 1933 সালে ক্ষমতায় আসার পর তার বইটা সব জায়গায় ছড়িয়ে যায়। এই বইটাকে কেনার জন্য নাজি গভর্নমেন্ট মানুষকে জোর করত। ওই বছরেই প্রায় এই বইটার 10 মিলিয়ন কপি সেল হয়। হিটলারের আরও একটা প্যাসিভ ইনকাম ছিল, ইমেজ কপিরাইট। তার প্রত্যেকটা পোস্টেজ স্ট্যাম্প বিক্রয় করার মধ্য দিয়েও সে অর্থ উপার্জন করতে পারত। এমনকি সে তার বক্তব্যকেও কপিরাইট করে দেয়। নিউজ পেপার, রেডিওতে খবর ছড়ালেই সে টাকা উপার্জন করতে পারত। আর সেই সময় জার্মানিতে তার খবর ছাড়া আর কারো খবর চলতো না। তাছাড়া হিটলার খুব চড়া মূল্যে ট্যাক্স আদায় করত। জনগণ জানতেও পারতো না যে কিসের উপর ট্যাক্স দিয়ে যাচ্ছে তারা। তবে হিটলারের সবথেকে বড় সাইড ইনকাম ছিল তার সাপোর্টারদের ডোনেশন। বেশিরভাগ ধনী ব্যক্তিরা হিটলারকে বহু মূল্যবানের লাক্সারি জিনিসপত্র গিফট করত, যা প্রায় $5 বিলিয়ন বেশি হবে। কিন্তু তার আসল অর্থ আসে মিলিটারি পাওয়ার থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু থেকে মৃত্যু পর্যন্ত বেশিরভাগ ইউরোপটাই তার নিয়ন্ত্রণে ছিল, আর এই দেশগুলো থেকে সে বহু মূল্যবানের জিনিসপত্র চুরি করে নিত। সুতরাং বর্তমানের মূল্য অনুযায়ী তার নেট ওয়ার্থ প্রায় $3 ট্রিলিয়ন হবে। চলুন আরও ইতিহাসের পেছনে যাওয়া যাক। 1980-এর শেষের দিকে তেল ছিল সবকিছুই। ল্যাম্প জ্বালাতে, কারখানার কাজে তেলের গুরুত্ব ছিল অপরিসীম। এবারে কল্পনা করুন, একজন ব্যক্তি পুরো পৃথিবীর 90% তেল একাই কন্ট্রোল করত। কোনো দেশ নয়, কোনো কোম্পানি নয়, কেবল একজন ব্যক্তি। এই ব্যক্তিটা হলো জন ডি রকেফেলার। জাস্ট কল্পনা করুন, বর্তমানে পৃথিবীর সবথেকে বড় তেলের কোম্পানি হলো সৌদি আরামকো, প্রায় $2 ট্রিলিয়ন কোম্পানি, কিন্তু তারপরেও গোটা বিশ্বে 55% তেলকে নিয়ন্ত্রণ করে। এখন ভাবুন রকেফেলার কতটা ধনী ছিল। 1980 সালে সে স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানি প্রতিষ্ঠিত করে, কিন্তু 1911 সালে মার্কিন সুপ্রিম কোর্ট তার কোম্পানিকে
অবৈধ একচেটিয়া বলে ঘোষণা করে আর 34টা কোম্পানিতে ভেঙে দেয়। কিন্তু এই সাজাটাই রকেফেলারের ভাগ্যকে আরও বদলে দেয়। নতুন ভাগ হওয়া সবকটা কোম্পানিতেই তার শেয়ার ছিল, আর কোম্পানিগুলোর শেয়ারের দাম বাড়ার সাথে সাথে সে আগের থেকেও আরও বেশি ধনী হয়ে যায়। 1913 সালে তার অর্থ এতটাই বেশি হয়ে গিয়েছিল যে সেই সময় ইউএস এর জিডিপি 3% তার ছিল, মানে প্রত্যেক ব্যক্তির $100 মধ্যে $3 রকেফেলারের। বর্তমানের ভ্যালু অনুযায়ী তার সম্পদের মূল্য হবে প্রায় 400 থেকে 600 বিলিয়ন ডলার। 1500 দশকের দিকে একজন ব্যক্তি সমগ্র ভারতে শাসন করত, কিন্তু তার সাম্রাজ্যটা এতটাই ধনী ছিল যে সমগ্র বিশ্বের সম্পদের 1/4 সে মালিক। ইনি হলেন সম্রাট আকবর। তবে সম্রাট আকবর উত্তরাধিকারী সূত্রে সম্পদ পায়নি, সে একটা স্মার্ট সিস্টেম তৈরি করেছিল। সে দক্ষতার সাথে কর আদায় করতে পারত, ট্রেড রুটকে নিয়ন্ত্রণ করত, উর্বর জমি আর কৃষকদের দারুণভাবে ম্যানেজ করত, যার কারণে সোনা, রূপ ও স্পাইসিস, টেক্সটাইলের অর্থ তার সাম্রাজ্যে ভুরি ভুরি জমা হতো। তার শাসনের সময় মুঘল সাম্রাজ্য বিশ্বের অর্থনীতির 25% জিডিপিকে একাই প্রডিউস করত। বর্তমানে এর মূল্য প্রায় $28 ট্রিলিয়ন। এতটাই ধনী যে মডার্ন বিলিয়নাররা এর ধারে কাছে ঘেঁচতে পারবে না। যেমন মডার্ন বিলিয়নাররা কোম্পানিকে নিয়ন্ত্রণ করে, তেমনি সম্রাট আকবর নিয়ন্ত্রণ করত ল্যান্ড, পিপুল, ট্রেড, আর্মি আর রিসোর্সকে। আর এটাই ছিল তার আসল শক্তি। চলুন আরও ইতিহাসের পেছনে যাওয়া যাক। 1324 সালে একজন ব্যক্তি মালি থেকে 9600 কিলোমিটার পথ অতিক্রম করে হজের উদ্দেশ্যে মক্কায় যাত্রা শুরু করে। কিন্তু এই যাত্রায় সে একা ছিল না, তার সঙ্গে ছিল এক বিশাল বড় কাফেলা, প্রায় 60,000 মানুষের কাফেলা। এদের মধ্যে 12,000 ছিল গোলাম, যাদের হাতে রয়েছে সোনায় ভর্তি বাক্স। এছাড়া তাদের সঙ্গে ছিল 8টা উট, আর এই উটের পিঠে ছিল বস্তা ভর্তি সোনার পাউডার। আর এই সোনাগুলো ছিল কেবল জাকাত, মানে চ্যারিটির জন্য। প্রায় 20,000 কেজি সোনা কেবল দান করার জন্য। সে তার যাত্রাপথে যেখানে গরিব দেখতে পেত তাদের মধ্যে সোনা দান করে দিত। এছাড়া শুক্রবারে যেখানে তাদের কাফেলা থামতো সেখানেই সে মসজিদ তৈরি করত। সে তার জার্নিতে এতটাই সোনা দান করেছিল যে বিশেষ করে মিশরের অর্থনীতি প্রায় 10 বছর ড্যামেজ হয়ে গেছিল। অতিরিক্ত সোনা দানের কারণে বিশ্বের মার্কেটের মূল্যের ব্যাপক পরিবর্তন হয়ে যায়। ঠিক যেভাবে ইলন মাস্ক টুইট করে মার্কেট বদলে দিতে পারে, মানসা মুসাও কোনো শহরের উপর দিয়ে হেঁটে গেলে মার্কেট বদলে যায়। মানসা মুসা ছিল আফ্রিকার মালি সাম্রাজ্যের রাজা। তার কাছে ছিল প্রচুর পরিমাণে লবণ আর সোনা। প্রায় পৃথিবীর 50% সোনার সে একাই মালিক ছিল। ঐতিহাসিকবিদদের মতে তার সম্পদের মূল্য আনুমানিক প্রায় $400 বিলিয়ন। কিন্তু কিছু কিছু ঐতিহাসিকবিদদের মতে তার নেটওয়ার্থ ছিল এর থেকেও অনেক গুণ বেশি। যদি আরো 100 বছর পেছনে যাওয়া যায় তাহলে ইতিহাসের আরো একজন ধনী ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে, চেঙ্গিস খান। চেঙ্গিস খানের সম্পদ ছিল একটু ভিন্ন ধরনের। চেঙ্গিস খান ছিল মঙ্গল সাম্রাজ্যের শাসক। সে তার শাসনকালে প্রায় পৃথিবীর 20% এরিয়া দখল করে নিয়েছিল। সে যেই সাম্রাজ্যকে জয় করত ওই সাম্রাজ্যের সমস্ত সম্পদকে লুট করে নিত। সেই সময় কোনো ব্যাংক সিস্টেম ছিল না, কোনো পার্সোনাল ব্যালেন্স শিট ছিল না, বর্তমানের মতো কোনো কারেন্সি বেস নেটওয়ার্ক ছিল না। এই সময় সম্পদের পরিমাপ করা হতো জমি, সোনা আর রিসোর্সের মাধ্যমে। তাই আনুমানিক তার সম্পদের মোট পরিমাণ ছিল প্রায় 130 ট্রিলিয়ন। কিন্তু এখানে একটা ভুল ধারণা রয়েছে। এত সম্পদের মালিক হওয়ার পরও চেঙ্গিস খানের নিজস্ব কোনো সম্পদ ছিল না, আর এটাই ছিল তার ক্ষমতার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। লুট করা সম্পদ নিজের কাছে রাখার পরিবর্তে সে তার সম্পদকে সোলজার আর কমান্ডোদের মধ্যে ভাগ করে দিত, যাতে তাদের মধ্যে লয়্যালটি বিল্ড হয়। বাস্তবে চেঙ্গিস খান খুব সাধারণ জীবনযাপন করত। সে খুব সাধারণ পোশাক পরিধান করত, তার সোলজারদের সাথে সেম খাবার খেত, আর তাদের সঙ্গেই তাঁবুর ভিতর ঘুমাতো। তবে তার নিয়ন্ত্রিত ভূমির উপর ভিত্তি করে বলা যায় হয়তো সে পৃথিবীর অন্যতম সেরা ধনী ব্যক্তি। চলুন যাওয়া যাক সময়ের আরো পেছনে, প্রথম খ্রিস্টাব্দে। সেই সময়ের মানুষেরা জানতো না যে তারা ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে বাস করছে। এই সময় আমেরিকায় মায়ানরা শহর তৈরি করছে, ভারতীয়রা সমুদ্রপথে সিল্ক রোডের মাধ্যমে পণ্য ট্রেড করত, আর চীনেরা সবেমাত্র কাগজের আবিষ্কার করে। কিন্তু রোমের প্রথম সম্রাট আগস্ট সিজার ছিল এই সময়ের সবথেকে ধনী আর শক্তিশালী ব্যক্তি। কয়েক বছর আগে সে মিশরের রানী ক্লিওপ্যাট্রা আর তার প্রেমিকা মার্ক অ্যান্টনিকে যুদ্ধে হারিয়ে পুরো মিশরের সম্পত্তিকে নিজের দখলে করে নেয়, আর এখন সে রোমের অর্থনীতির 20% নিয়ন্ত্রণ করে। এছাড়াও সে টাকা উপার্জনের জন্য একটা নিষ্ঠুর পদ্ধতির ব্যবহার করত। সে মাঝে মাঝে তার সাম্রাজ্যের ধনী ব্যক্তিদের হত্যা করে দিত আর তার সম্পদকে দখল করে নিত। এছাড়াও তার অর্থের একটা বড় অংশ আসত বিশাল অঞ্চলের উপর নিয়ন্ত্রণ, কর আদায় আর ব্যক্তিগত সম্পদের উপর কন্ট্রোল। ইতিহাসবিদদের মতে আজকের মূল্যে তার সম্পদের পরিমাণ হবে প্রায় $5 ট্রিলিয়ন।